কথায় আছে মানুষের উপর দেখে ভেতর বোঝা যায় না। একটি মেয়ে যে কিনা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক আদায়ের দাবিতে শ্রমিকদের খুব বাধ্য করতে থাকে, একদিন মেয়েটিকে গণধর্ষণের শিকার হতে হয়। আর কিছু লোক তাকে মার্ডার করতে উঠে পড়ে লাগে। কেন মেয়েটির সাথে এমনটি করা হয় সেটি দেখব আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সিনেমার শুরুতেই আমরা একটি মেয়েকে চিঠি লিখতে দেখি। আসলে সেটা ছিল তার জীবনের শেষ চিঠি। মূলত আত্মহত্যা করার আগে তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে লিখেছিল চিঠিটা। মেয়েটি একটি ভুল করেছিল, তাই আত্মহত্যার পথটা বেছে নেয়। ভালোবেসেছিল দীপ নামের একটা ছেলেকে। কৈশোর বয়সের ভালোবাসার ভুল শুদ্ধ বুঝতে পারেনি মেয়েটি। শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় সেই ছেলেটির সঙ্গে। তবে ছেলেটি মানুষ হলেও তার ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিডিও ধারণ করে দিনের পর দিন সে ব্ল্যাকমেইল করতে থাকে মেয়েটিকে। তার সঙ্গে যখন তখন শারীরিক সম্পর্ক তো করতই, তার পাশাপাশি তার কাছ থেকে হাতিয়ে নিত প্রচুর টাকা। আর টাকা না দিলে চলতো শারীরিক নির্যাতন। সম্পর্কেরই দুষ্টু চক্রে পড়ে একসময় মেয়েটি আর কোনো রকম টাকা দিতে অস্বীকৃতি জানায়। আর তখনই সেই কাপুরুষ ছেলেটি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি ইঞ্চি কাটার দিয়ে হাত কেটে আত্মহত্যা করে ফেলে। সে ভেবেছিল নিজের পৃথিবী ছেড়ে চলে গিয়ে নিজের মা বাবাকে লজ্জার হাত থেকে বাঁচাবে। কিন্তু দেশের কিছু সাংবাদিক নামধারী ব্যবসায়ী তা হতে দেয় না। মেয়ের নগ্ন ভিডিও বের হয়েছে এবং তারপর সে করেছে আত্মহত্যা। পুরোটাই যেন তাদের কাছে রগে একটা নিউজ করার প্ল্যাটফর্ম। একের পর এক নোংরা প্রশ্ন করতে করতে তারা ঘিরে ধরে মেয়েটির বাবাকে। সন্তানহারা পিতার জন্য যা ছিল বেদনাদায়ক। তবে এই সমস্ত কারণ খোঁজার সাংবাদিকদের ভিড়ে কিছু ভিন্ন মাত্রার মানুষও আছে, যারা নিজেদের পেশাকে পবিত্র ভেবে কাজ করে যায়। এরকমই একজন ছিল দৈনিক দিনের আলো পত্রিকার ক্রাইম রিপোর্টার মালিহা। তাদের সম্পাদক জানিয়েছেন, যতই তাদেরকে যে কোনো নিউজকে কনজিউমারের কাছে কমার্শিয়ালি প্রেজেন্ট করতে বলুক না কেন, মালিহা সবসময় সত্যটাই বের করে আনার চেষ্টা করত। এর মধ্যে তাদের কাছে একটা খবর আসে। ঘটনাটা ঘটেছে সিলেটে। সেখানে মায়া নামের এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনায় আটক করা হয়েছে সোহেল নামের একজন গাড়ি ড্রাইভারকে। তবে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে মালিহা জানতে পারে সোহেল ছিল ইম্পোর্ট্যান্ট, অর্থাৎ যার কোনো পুরুষত্ব ছিল না। কাজেই তার পক্ষে কোনো মেয়েকে ধর্ষণ করা কোনো মতেও সম্ভব নয়। মালিহার ধারণা পুরো ব্যাপারটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রকৃত অপরাধীকে আড়াল করা যায়। ফলে সে নিজে ইনভেস্টিগেট করার জন্য সিলেটে চলে যায়। সিলেটের কোনো কিছুই মালিহার চেনা নেই, তাই তাকে রেল স্টেশনে রিসিভ করতে আসে স্থানীয় সংবাদকর্মী মাসুদ কিবরিয়া। কিবরিয়ার সাথেও মালিহার এটাই প্রথম দেখা। ব্যবহারে কিবরিয়া বেশ চুপচাপ প্রকৃতির হওয়ায় স্বভাবতই ঢাকার সাংবাদিক মালিহার সাথে তার তাল মিলিয়ে চলতে কষ্ট হয়। শুরুতে তারা ভিকটিম মায়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। তবে সেখানে উপস্থিত পুলিশ তাকে ভিকটিমের সঙ্গে দেখা করতে দিতে চায় না। তারা বলে থানা থেকে অনুমতি না আনলে তারা দেখা করতে পারবে না। ফলে অনুমতি নেওয়ার জন্য তারা থানায় চলে যায়। মালিয়া সেখানে গিয়ে জানতে পারে আসামি সোহেল এই থানাতেই বন্দি অবস্থায় আছে। তাই সে হাসপাতালে ভিকটিমের সঙ্গে কথা বলার অনুমতির পাশাপাশি জেলে গিয়ে সোহেলের সঙ্গে দেখা করার অনুমতি চায়। তবে থানার এসআই তাকে সোহেলের সঙ্গে দেখা করতে দিতে চায় না। সিসিটিভি ফুটেজে মায়ের সঙ্গে সোহেলকে দেখা গেছে। এসআইয়ের সাথে স্থানীয় সাংবাদিক কিবরি ও মায়াকে ফিরে যেতে বলে। তার মতে এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। তার মতে এটা ঢাকা নয়। ঢাকাতে একজন নারী সাংবাদিককে মানুষ যেভাবে সমীহের চোখে দেখে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেটা হবে না। তবে কোনো কিছু পাত্তা না দিয়ে মালিয়া সরাসরি থানায় ওসির সঙ্গে দেখা করে। পরে ওসি সাহেব অনুমতি দিলে সে জেলে সোহেলের সঙ্গে কথা বলতে চায়। সোহেলকে আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় চুপচাপ বসে থাকতে দেখি। পরে সাংবাদিক কিবরিয়া বারবার ঢাকা এসে সিলেটি ভাষায় নিজের কথা বলতে থাকে। সোহেল ব্যক্তি জীবনে 2টা বিয়ে করেছিল, কিন্তু তার পুরুষত্ব না থাকায় কোনো বিয়ে টেকেনি। সে চা বাগানের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যা রোজগার করে সেটা দিয়ে নিজের অন্ধ মাকে নিয়ে জীবন চালায়। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন রাতে তারা 3 বন্ধু মিলে মদ পান করছিল। মদ্যপ অবস্থায় গভীর রাতে অন্য বন্ধুদেরকে ছেড়ে সোহেল বাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তায় বাড়ি ফিরে আসছিল। পথে তার প্রস্রাবের বেগ পায়। মাতাল অবস্থায় নিচে কি আছে খেয়াল না করে সে প্রস্রাব করতে থাকে। হঠাৎ করে দেখে সে যেখানে প্রকৃতি তাকে সাড়া দিচ্ছিল
ঠিক সেখানেই ক্ষতবিক্ষত অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। সোহেল বুঝতে পারে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। সে যখন দেখে মেয়েটি বেঁচে আছে, তখন অন্য সবকিছু ভুলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। প্রথমে সে মেয়েটিকে হাসপাতালে নেওয়ার জন্য রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু রাতের বেলা এক মাতালকে রাস্তায় গাড়ি থামাতে দেখলে কেউ থামাবে না, সেটাই স্বাভাবিক। তখন সে একটা বাসের ধাক্কা খেয়ে আঘাত পায়। ফলে নিজেই খালি হাতে মেয়েটিকে ওঠানোর চেষ্টা করলে নেশার ঘোরে খুব তাড়াতাড়ি সে বেহুশ হয়ে পড়ে। ভোরের আগে আবার তার জ্ঞান ফিরে আসে। তখন সে একটা ভ্যান নিয়ে আসে এবং নিজে চালিয়ে ধর্ষিতা মেয়েটিকে হাসপাতালের সামনে রেখে চলে যায়। পরে সবাই হাসপাতালের সামনে মাকে দেখে তাকে ভেতরে নিয়ে যায়। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত মায়ের জ্ঞান ফেরেনি। পুলিশ এসে সিসিটিভির ফুটেজে যখন দেখতে পায় সোহেল ভ্যান চালিয়ে মাকে এখানে রেখে চলে গেছে, তখন পুলিশ প্রধান আসামি হিসেবে সোহেলকে বিবেচনা করে। সোহেল তার অন্ধ মাকে ভাত খাওয়াচ্ছিল। তখন পুলিশ তাকে থানায় ধরে নিয়ে আসে। এরপর তাকে কেন্দ্র করে সব কেস সাজায় তারা। তবে শুধু সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। তাই মালিহা চায় ডিএনএ টেস্ট করাতে, যাতে প্রকৃত ধর্ষককে আইডেন্টিফাই করা যায়। এরপর মালিহা মায়ের কাছে মানুষজনের সাথে কথা বলা শুরু করে। এলাকাবাসীর কাছে মায়ের ব্যাপারে সব পজিটিভ কথাই জানতে পারে সে। তবে মায়ের এক চাচার কাছ থেকে নতুন একটা তথ্য পায়। সেটা হলো মায়ের বাবা মিনহাজ সাহেব 1 বছর আগে মারা গিয়েছিল। তার মৃত্যুকে সবাই অ্যাক্সিডেন্ট বললেও পরিবারের ধারণা সেটা ছিল একটা খুন। মালিয়া কিবরিয়াকে আদেশ দেয় মায়ের বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তথ্য জোগাড় করতে। এর মধ্যে থানা থেকে একটা নতুন ইনফরমেশন আসে। এসআই সাহেবের ধারণা মায়ের চরিত্রে কিছুটা সমস্যা আছে। এলাকায় তকদির নামের একটি ছেলে আছে যে প্রায় মায়ের পিছু নিত আর গোপনে তার ছবি তুলত। তবে এত ডিস্টার্ব করার পরেও মায়া কখনো তার বিরুদ্ধে কমপ্লেন করেনি। তবে মালিয়া খোঁজ নিয়ে জানতে পারে ততদিনই ছেলেটা কিছু হাফলেডিস তথা মেয়েলি স্বভাবের। কাজেই তাকে সন্দেহ করার মতো কিছু দেখে না মালিহা। তবে তার ধারণা বদলে দেয় তকদির। সেদিন রাতে হাসপাতালে মায়ের উপর অ্যাটাক হয়। তবে মায়ের হঠাৎ জ্ঞান ফিরে আসে। মায়া তখন চিৎকার শুরু করলে তকদির পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তাকে পালাতে দেখে ফেলে মালিহা। এরপর তারা তাকে ধাওয়া করে। একটি পরিত্যক্ত ভবনে সে লুকানোর চেষ্টা করলে সেখান থেকে তাকে ধরে ফেলে কিবরিয়া। তবে তকদিরের কাছ থেকে কিছু বের করার আগেই সে কিবরিয়ার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। মালিয়া এবার থানায় গিয়ে এসআই সাহেবকে দ্রুত তকদিরকে গ্রেফতার করার জন্য চাপ দিতে থাকে। তবে এসআই বলে তকদির যে মায়কে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ নেই। মুখ ঢাকা থাকায় সিসি ক্যামেরা ফুটেজে কাউকে দেখা যায়নি। তবে পরদিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যায় মায়া। আর মায়ের গায়ে থাকা কয়েকটি ডিএনএ স্যাম্পলের মধ্যে একটা ম্যাচ করে সোহেলের ডিএনএর সাথে। ফলে পুলিশ সন্দেহ করে সোহেলের সবকিছুর সাথে জড়িত। পুলিশ তাকে অনেক টর্চারে করে তথ্য বের করার চেষ্টা করে যে মায়া কোথায় লাপাত্তা হয়ে গেল। তবে এত কিছুর পরেও মালিহা সোহেলকে বিশ্বাস করেছিল, কারণ সোহেল ইম্পর্ট্যান্ট। তার পক্ষে কোনো মেয়েকে ধর্ষণ করা সম্ভব নয়। আর তার ডিএনএ স্যাম্পল ম্যাচ করা কোনো কাকতালীয় বিষয় নয়। আপনাদের নিশ্চয় মনে আছে, সোহেল শুরুতে মাতাল অবস্থায় মায়াকে না দেখে প্রস্রাব করেছিল। কাজেই মায়ের শরীরে তার ডিএনএ স্যাম্পল পাওয়া যাওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ তার প্রস্রাবের ছিটে ফোঁটা মায়ের গায়ে লেগেছে। মালিহা এবার মায়ের বাবার অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখতে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় পুলিশ অ্যাক্সিডেন্টের কথা বললেও সেখানে সেরকম কোনো অ্যাক্সিডেন্টের আলামত পাওয়া যায়নি, যেমন টায়ারের চাপ কিংবা পেট্রোলের দাগ ইত্যাদি। মালিহার ধারণা মায়ের বাবাকে অন্য কোনো জায়গায় মেরে হাইওয়েতে ফেলে রাখা হয়েছিল, যাতে সবাই অ্যাক্সিডেন্ট মনে করে। মায়ের বাবা মিনহাজ সাহেব পেশায় ছিলেন একজন শিক্ষক। অবসরের পর তিনি রাতের বেলা পড়াতেন স্থানীয় চা শ্রমিকদের। তবে তিনি তাদেরকে পড়াশোনা শেখানোর পাশাপাশি শ্রমিকের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার করতেন। শ্রমিকেরা সবাই তাকে শ্রদ্ধা করে মাস্টার কাকা বলে ডাকত। রাতে ক্লাস শেষ করে মিনার সাহেবে কোনো হাইওয়ে ধরে বাড়ি ফিরতেন না। তিনি চা বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতেন। মালিয়ার ধারণা তাকে কোনো গাড়ি এই চা বাগানের ভেতরে চাপা দিয়ে মেরেছে। এরপর তার লাশ ফেলে রাখা হয়েছে হাইওয়েতে, যাতে মানুষ মনে করে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে সে মরেছে। কারণ চা বাগানের ভেতরে অ্যাক্সিডেন্ট হলে মানুষ সন্দেহ করবে চা কোম্পানির গাড়িগুলোকে, কারণ চা বাগানের ভেতরে চা কোম্পানি গাড়ি ছাড়া অন্য কিছু চলতে পারে না। হতে পারে চা কোম্পানির মালিকেরা নিজেদের কোনো স্বার্থ হাসিল করার জন্য মেরে ফেলেছিল মায়ের বাবাকে। কিবরি আবারও মালিহাকে সতর্ক করে এসব নিয়ে না গাতে, কারণ এই জায়গাটা যেমন খারাপ জায়গার মানুষগুলোও তেমন খারাপ। তবে মালিহা একদম ডিটারমাইন্ড এই কেস সলভ করার ব্যাপারে। সেদিন রাতে মালিহা এই চা বাগানের অফিসে গোপনে প্রবেশ করে। তাদের যে যানবাহনের রেজিস্টার খাতা আছে সেটা চুরি করে নিয়ে আসে। তবে বের হবার আগে হঠাৎ করে তাকে দেখে ফেলে সেখানকার গার্ডরা।
তার মালিহাকে ধাওয়া করে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু কিবরিয়া তাকে টান দিয়ে ঝোপের আড়ালে নিয়ে ফেললে সেই যাত্রায় মালিহা বেঁচে যায়। তবে বাসায় এসে সে দেখে রেজিস্টার খাতায় যেদিন মায়ের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনের পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে। তবে মালিয়া সে পাতার পেছনে সাদা কাগজে লেখা দাগের উপর পেন্সিল ঘষে পুরনো লেখা উদ্ধার করে। এরপর সে দেখতে পায় সেদিন রাতে চা বাগান থেকে একটা গাড়ি বের হয়েছিল হাইওয়েতে যাবার জন্য। যে গাড়িটি ছিল সোহেলের নামে রেজিস্টার করা। সোহেলের গাড়ির পরে সেদিন রাতে চা বাগানের রাস্তা দিয়ে আর কোনো কোম্পানির গাড়ি যায়নি। মালিয়ার মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে বুঝতে পারে সোহেল তাকে পুরো সত্যি তো বলেনি, কিন্তু এর মধ্যে তার বাসাতে দুর্বৃত্তদের অ্যাটাক হয়। সম্ভবত সেটি চা বাগানের অফিস থেকে এই ফাইলটা চুরি করেছে, সেটা সবার মধ্যে জানাজানি হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে সেখানে কিবরিয়া উপস্থিত হয় এবং প্রাথমিক হামলা ঠেকায়। ততক্ষণে খবর পেয়ে পুলিশ চলে আসে। তবে এবারও তারা তেমন একটা সাহায্য করতে পারে না। মালিয়াকে আবারও তারা বলে এসব তদন্ত ছেড়ে দিয়ে ঢাকায় চলে যেতে। পরদিন সোহেলকে কোর্টে নিয়ে যাবার কথা ছিল চালান করে দেওয়ার জন্য। মালিয়া সোহেলকে সেদিন চা বাগানে রাতে গাড়ি নিয়ে কী করছিল জিজ্ঞেস করার জন্য কোর্টে যায়, কিন্তু কোর্টে ঢোকার আগ মুহূর্তে পুলিশ গাড়ি বহরের উপর হামলা হয় এবং গোলাগুলির মধ্যে কেউ সোহেলকে ছুরি মেরে চলে যায়। পরে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, কিন্তু এভাবে জজ কোর্টের সামনে ভরা মজলিসে সোহেলকে যে হত্যা করা হয়েছে পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। এই ভিডিওটা মালিহা দেখে চমকে যায়, কারণ যে ব্যক্তি সোহেলকে হত্যা করেছে সে মালিহার পরিচিত কেউ একজন। এরপর সাথে সাথেই সে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পুলিশকে পাঠায়। তারা দেখতে পারে সে গোল্ড গলের মধ্যে সোহেলকে আসলে হত্যা করেছিল কিবরিয়া। তার মানে বোঝা যাচ্ছে কিবরিয়া আসলে কোনো সাংবাদিক নয়। পুলিশ কিবরিয়াকে ধরার জন্য তার ঠিকানায় যায়। মূলত সে তার দলবল নিয়ে একটা গ্যারেজে রাজত্ব করত। পুলিশ আসার খবর পেয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। থানাতে গিয়ে কিবরিয়া কিন্তু মোটামুটি সহযোগিতাপূর্ণ আচরণ করে। সে তাদেরকে ডেকে নিজ থেকে পুরো ঘটনা বলে সমস্ত জট খুলে দেয়। যাকে আমরা এতক্ষণ কিবরিয়া নামে জেনেছি তার আসল নাম হচ্ছে রজব। মালিহা আসার খবর পেয়ে আসল সাংবাদিক কিবরিয়াকে মারধর করে এক জায়গায় আটকে রেখেছে। যেহেতু সে জানতো মালিহা এর আগে কখনো সিলেটে আসেনি এবং স্থানীয় সাংবাদিক কিবরিয়াকেও চেনে না, কাজেই সে নকল কিবরিয়া সেজে সবসময় মালিহার সাথে থেকে তার সমস্ত অ্যাক্টিভিটি নজরে রাখার সিদ্ধান্ত নেয়। কথা বলতে বলতে কিবরিয়া মালিহার হাতে ভাগ্য দেখার অভিনয় করে, শক্তভাবে তার হাত চেপে ধরে এবং মোচড় দেয়। পরে অবশ্য পুলিশের এসআইয়ের মার খেয়ে ছেড়ে দেয়। এটি মূলত মালিহার শাস্তি ছিল। সে এতদিন ধরে কেন ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করলো সেটার জন্যই রজব তাকে ছোটখাটো একটা পানিশমেন্ট দিয়ে দিল। এবার পুরো ঘটনাটা সহজভাবে বললে, এই রজব মূলত চা বাগানের মালিকদের ডান হাত। সে তাদের ওই সমস্ত ডার্টি ওয়ার্ক করে থাকে। মায়ের বাবা মিনহাজ সাহেব যখন শ্রমিকদের নিজেদের অধিকার নিয়ে সচেতন করা শুরু করে তখন থেকে সে হয়ে যায় চা বাগানের মালিকদের শত্রু। শ্রমিকেরা অধিকার সম্পর্কে সতর্ক হয়ে গেলে তাদেরকে আর ধোঁকা দেওয়া যাবে না। তাদেরকে কম বেতন দিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করানো যাবে না। এ কারণে রজবকে দায়িত্ব দেওয়া হয় মিনহাজ সাহেবকে আটকানোর জন্য, প্রাথমিকভাবে তাকে সতর্ক করতে। তবে প্রাথমিকভাবে সতর্ক করলেও মিনহাজ সাহেব শোনে না, ফলে তাকে মেরে ফেলা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। ওই রাতে বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রথমে তারা গাড়ি নিয়ে তাকে ধাক্কা দেয় এবং পরে গলার ফাঁস দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। সেই সময় রোডে গাড়ি চালিয়ে আসছিল সোহেল। সোহেল দেখে ফেলে এই দৃশ্য। সোহেলকে মৃত্যুর ভয় দেখিয়ে রজব মিনহাজ সাহেবের লাশটাকে হাইওয়েতে নিয়ে ফেলে। এমনভাবে সব ঘটনা সাজায় যাতে সবাই মনে করে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সোহেল যাতে কোনো কিছু ফাঁস করতে না পারে সেজন্য তাকে দিয়ে লাশ হাইওয়েতে ফেলে দেয়, যাতে সোহেল কোনো কিছুই ফাঁস করলে তাকেও মামলায় জড়িয়ে দেওয়া যায়। কিন্তু মিনহাজ সাহেবের মেয়ে মায়া ঠিকই বুঝে যায় তার বাবা হত্যাকাণ্ডের পেছনের রহস্য। তার বাবা প্রায় বলতেন একদিন শ্রমিকদের সচেতন করার অপরাধে চা বাগানের মালিকেরা তাকে মেরে ফেলবে। মায়া অবশ্য ভয় না পেয়ে এবার বাবার পদাঙ্ক অনুসরণ করতে থাকে। সে নিজেই এবার শ্রমিকদের নৈশ স্কুলে পড়ানো শুরু করে। একইভাবে শ্রমিকদের ঐক্য বাধ্য করতে থাকে মায়া। চা বাগানের মালিক এবার রজবকে নির্দেশ দেয় মায়াকেও শেষ করে দেওয়ার, কিন্তু রজবের লোকের এখানে একটা ভুল করে বসে। তারা হত্যা করার জন্য গেলেও মায়াকে দেখে লোভে পড়ে যায় এবং তাকে বাসে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। তারা একের পর এক মায়াকে শারীরিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মৃতভাবে মায়ের আহত শরীরকে ফেলে দেয় রাস্তার পাশে। সেখানেই তাকে খুঁজে পায় সোহেল। সোহেল প্রথম দিন সাংবাদিক ছদ্মবেশে রজবকে দেখে চমকে গিয়েছিল, কিন্তু রজব তাকে আড়ালে দেখে থ্রেট দিয়েছিল যে মুখ খুললে তাকে সোতার অন্ধমাকে মেরে ফেলবে। এ কারণে রজব এতদিন মুখ খুলতে পারেনি। পরবর্তীতে মায়ের যখন জ্ঞান ফিরে আসে তখন রজব তাকে অপহরণ করার জন্য তকদিরের ব্যবহার করে। তবে তকদির মায়াকে উঠিয়ে আনতে না পারলেও একটা কাজ করেছিল।
সেটা হলো ডাইভারশন ক্রিয়েট করেছিল। যখন ওরা সবাই তাকদীরের পেছনে ছুটছিল, সেই সময় রজব তার লোকদেরকে নিয়ে মায়াকে উঠিয়ে নিয়ে আসে এবং মায়াকেও মেরে ফেলে। এখন মনে হতে পারে শ্রমিকদের নৈশ স্কুলে পড়ার জন্য এত কোনো মার্ডার কেন করবে কেউ। বিষয়টা অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক ব্যাপক। শ্রমিকেরা সচেতন হয়ে জনপ্রতি মাত্র 180 টাকা বেতন বাড়ানোর দাবি তুলেছিল। এই চা বাগানগুলোতে প্রায় 1 লক্ষ শ্রমিক আছে। তাহলে প্রতিদিন বেতন বাবদ বাড়তি খরচ হতে 1 কোটি 80 লাখ, মাসে 54 কোটি, বছরে 648 কোটি। এত টাকা বাঁচানোর জন্য মাত্র 3টা খুন তাদের কাছে কোনো ব্যাপারই না। এমনকি সব জায়গায় তাদের লোক আছে। এই যেমন ডিএনএ টেস্ট রিপোর্টে শুধু সোহেলের স্যাম্পল রেখে বাকিদের ডেটাও মুছে ফেলা হয়েছিল, যাতে সোহেলকে সহজে ফাঁসি দেওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো, এই যে মিনার সাহেবের হত্যা বা মায়ের হত্যা, এসবের কোনো প্রমাণ নেই। সোহেল হত্যাকাণ্ডের জন্য হয়তো রজব কয়েক বছরের জেল খাটবে, কিন্তু সে কোনো কিছুই স্বীকার করবে না। আর তার মালিকেরা তাকে বাঁচাবে এ ব্যাপারে নিশ্চিত সে। আর বাস্তবেও তাই দেখা যায়। পরদিন ভোর হতেই এসআই খবর পায় তার থানায় পোস্টিং হয়ে গেছে। আর মালিয়া তার সম্পাদকের কাছ থেকে ফোন পায়, তাকে ক্রাইম রিপোর্ট থেকে সরিয়ে বিনোদন পাতায় পোস্টিং করে দেওয়া হয়েছে। অর্থাৎ উপরমহল থেকে এই কেসটা এখানে শেষ করে ফেলা হলো। সবকিছু জানার পরেও শুধুমাত্র প্রমাণ এবং ক্ষমতার অভাবে এসআই সাহেব এবং মালিহা কেউ এই ঘটনা নিয়ে আর তেমন একটা ঘাটাঘাটি করতে পারবে না। অপুরুষ নাটকের কাহিনী এখানে শেষ হয়। অপুরুষ শব্দের শাব্দিক অর্থ বিবেচনা করলে দাঁড়ায় যে পুরুষ নয়। এই গল্পের সোহেল হলো অপুরুষ, অর্থাৎ যার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। কিন্তু অন্য যে সমস্ত পুরুষ যাদের পুরুষত্ব ছিল, তাদেরকে আমরা সোহেলের থেকেও বেশি অপুরুষিত কাজ করতে দেখেছি। যেমন ধরুন, সিনেমার প্রথমে দেখানো সেই ছেলেটা, সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়ে ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে ব্যবহার করে আসছিল দিনের পর দিন। অথবা রজবের মতো লোকেরা সামান্য কিছু টাকার জন্য মুহূর্তের মধ্যে মানুষ খুন করে ফেলতে পারে। কিংবা চা বাগানের সেই ক্ষুধার্ত মালিকেরা, যাদের কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও শ্রমিকদের সামান্য কিছু মজুরি থেকে বঞ্চিত করার জন্য রক্তের বন্যা বয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কাজেই আপনি কাকে অপুরুষ বলবেন সেটা ভেবে দেখাটা কিন্তু জরুরি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।